সুইজারল্যান্ডে শান্তি চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে বৈঠকে বসছে ইরান আমেরিকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৪৭। গত কদিনে হরমুজের ২ মাসের মধ্যে সর্বোচ্চ জাহাজ পারাপার। তেলের দাম কমালো পাকিস্তান। চুক্তি নিয়ে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে জোড়া বিস্ফোরণে নিহত ৭। আরও হামলার আশঙ্কা, চলছে তল্লাশি অভিযান। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি তানজিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধবিরতির পর সুইজারল্যান্ডের শান্তি চুক্তির বৈঠকে বসছে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকার এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে আলোচনার আগে লেবাননে হামলা বন্ধের নিশ্চয়তা চায় তেহরান। এদিকে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় আলোচনার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণায় ইরান এবং আমেরিকার থমকে যাওয়া আলোচনায় আবারও গতি ফিরেছে। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় তা ভেস্তে যায়। এক্সিওসের তথ্য বলছে, সুইজারল্যান্ডে বৈঠক হবে, তবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নয়। এতে অংশ নেবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যে আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একজন আমেরিকার কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, উইটকফ একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সাথে প্রথম দফা আলোচনা করবেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আলোচনার পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়, তবে যত দ্রুত সম্ভব কারিগরি পর্যায়ে আলোচনা শুরু করার ব্যাপারে তারা আশাবাদী। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন অবস্থায় আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা হবে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যদিও বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির জন্য ইসরায়েল রাজি না হলেও আমেরিকা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা নিয়ে বিভেদ বাড়ছে। ইসরায়েল সরাসরি এই চুক্তির পক্ষে নয়, তবে তারা এটি মেনে চলতে বাধ্য হবে। লেবাননে হামলা বন্ধে চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন, তবে এই চুক্তি তেল আবিবকে হিজবুল্লাহর কাছে চাপে ফেলতে পারে। এমন অবস্থায় উভয় সংকটে নেতানিয়াহু সরকার। বিশ্লেষকরা আরও বলছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও লেবাননের বিভিন্ন এলাকায় হামলার মাত্রা আরও জোরালো করে আইডিএফ। এতে একদিনে নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। যদিও আইডিএফ বলছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সে হামলারই জবাব দিচ্ছে ইসরায়েল। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে কলমে সীমাবদ্ধ, কারণ চুক্তি স্বাক্ষরের পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শুক্রবার রাতভর বেশ কিছু অঞ্চলে হামলার তীব্রতা জোরালো করেছে আইডিএফ। এতে এক রাতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে, আরও অন্তত ৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য মতে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে হারুফ এলাকায়। সেখানে ৩ নারী সহ ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া আল দুয়াইরে এক শিশু ও নারী সহ ৬ জন নিহত হয়েছেন। হাব্বুস এলাকায় নিহত হয়েছেন ৭ জন। আরব সালিমে এক শিশু সহ ৩ জন এবং বালবেকের কাছে তাল আবিয়াদে আরও ৩ জন নিহত হয়েছেন। আল শারকিয়া, কাফারসির, আল কাতরানি, নাবাতিয়ে, দেইর আল জাহরানি, কাফার রুম্মান সহ আরও বেশ কয়েকটি এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ।
এর আগে দুই পক্ষের তীব্র হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল, যা স্থানীয় সময় শুক্রবার বিকাল 4টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। রয়টার্স জানায়, আমেরিকা ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে। এর লক্ষ্য ছিল লেবাননে সংঘাত কমিয়ে আনা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। এছাড়া ইরান আমেরিকা সমঝোতার অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত যুদ্ধবাজ নীতি গুরুতর ও তাৎক্ষণিক পরিণতি ডেকে আনতে পারে। নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি সুসংহত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে চলমান সমস্ত প্রচেষ্টাকে কার্যকরভাবে দুর্বল করে দিচ্ছে। এদিকে আগামী 23 থেকে 25 জুন ওয়াশিংটনে লেবানন ইসরায়েল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের সমঝোতার পর হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে জাহাজ চলাচল। 2 মাস পর এই নৌপথে কয়দিনেই পার হয়েছে সর্বোচ্চ সংখ্যক জাহাজ। মাত্র 5 দিনেই 18 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে তেহরান। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজের দ্বার উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরছে গোটা বিশ্বে, যদিও চুক্তি নিয়ে তিনি তেহরানকে হুঁশিয়ার করেছেন। প্রাণ ফিরে পাচ্ছে বৈশ্বিক জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহের অন্যতম হরমুজ প্রণালীর পথে। প্রায় 5 মাস পর ইরান আমেরিকার যুদ্ধ বন্ধের খবরে শুরু হয়েছে বাণিজ্যিক জাহাজ পারাপার। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা এক্সএস মেরিন জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রণালী দিয়ে 25টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। গত 18 এপ্রিলের পর দিনে এটি সর্বোচ্চ সংখ্যা। জুনের প্রথম 10 দিনে প্রতিদিন গড়ে মাত্র 60টি জাহাজ চলাচল করেছে। তেহরান বলছে, তাদের সহায়তায় 24 ঘন্টায় একাধিক তেল ট্যাঙ্কার ওমান উপসাগর অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে, যা দিনে দিনে বৃদ্ধি পাবে। তেহরান জানিয়েছে, সমঝোতা চুক্তির আওতায় আগামী 60 দিন হরমুজে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না। এদিকে বৈশ্বিক তেলের দাম কমা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। শাহবাজ শরীফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা রেখেছে, যার ফলে আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি শান্ত হচ্ছে। ট্রাম্পের মতে হরমুজ নিয়ে বিশ্বে স্বস্তি ফিরছে, তবে চুক্তি নিয়ে গড়িমসি করলেই তেহরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ট্যাঙ্কার ট্রাক্স জানিয়েছে, ইরান গত 5 দিনে প্রায় 18 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যার বাজার মূল্য প্রায় 17,000 কোটি টাকা। আগামীতে এই পথে তেল রপ্তানি বৃদ্ধি পেলে বৈশ্বিক বাজারে আরও স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলার মার্কাবেরা অঞ্চলে পরপর 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন নিহত এবং অন্তত 3 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন 52 জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হন। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও 2 জন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট
পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে বাড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। মৃতদের শরীরের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে তারা সবাই সংক্রমিত ছিলেন। এমন অবস্থায় ভাইরাসটির প্রাদুর্ভাবের পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইবোলা প্রাদুর্ভাবে জর্জরিত মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। এখানকার একটি বেসামরিক ক্যাম্পে গত মে মাস থেকে ইবোলার সংক্রমণে মৃত্যুর ঘটনা শুরু হয়। এতে ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। ক্যাম্প কর্মকর্তারা বলছেন, এ ধরনের মৃত্যুর হার নজিরবিহীন ঘটনা। মৃতদের শারীরিক উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে তারা ইবোলায় সংক্রমিত হয়েছিলেন। তবে ক্যাম্পের মুখপাত্র এবং সহায়তা সংস্থা ক্যারিতাস জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মৃত ব্যক্তি বা রোগীদের স্বজনরা স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন। ক্যাম্পের মুখপাত্র মৃত একজনের বাবা এবং 3টি ত্রাণ সংস্থার সূত্র রয়টার্সকে জানায়, মৃতদের সবার মাথা ব্যথা, জ্বর ও বমির উপসর্গ ছিল। এসব লক্ষণ ইবোলার সংক্রমণের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। এই ক্যাম্পটিতে 15,000-এর বেশি বাসিন্দা রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে থাকায় এখানে আতঙ্ক দেখা দিয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে 50 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের মধ্যে এই ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থার চরম সংকট এবং স্বাস্থ্য পরীক্ষায় অনীহা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্যাম্পের প্রেসিডেন্ট জানান, কেবল চলতি সপ্তাহে 10 জনের মৃত্যু হয়েছে। ত্রাণকর্মীরা বলছেন, ইবোলার মতো ভাইরাসের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন অত্যন্ত জরুরি, কারণ এই রোগ শারীরিক বর্জ্যের মাধ্যমে ছড়ায়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই খাতে অর্থায়ন কমিয়ে দেওয়ায় বাস্তুচ্যুত মানুষগুলো এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, কঙ্গোতে স্যানিটেশন ব্যবস্থার জন্য বরাদ্দ 2024 থেকে 2025 সালের মধ্যে অর্ধেকেরও বেশি কমানো হয়েছে। বর্তমানে দেশটিতে মাত্র $38 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছরের জন্য $8 কোটি আবেদন জানানো হলেও এখন পর্যন্ত তার মাত্র 21% অর্থায়ন পাওয়া গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনে অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধের পরিকল্পনা করছে নরওয়ে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই আইন পাশ হলে ইসরায়েলি বসতিতে উৎপাদিত যে কোনো পণ্য আমদানি কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে দেশটির সরকার একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে আইন প্রণয়নের বিষয়ে জনমত যাচাই করা হবে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই আইন পাশ হলে ইসরায়েলি বসতিতে উৎপাদিত যে কোনো পণ্য আমদানি কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে আইনটিতে ওই বসতিগুলোতে পণ্য রপ্তানি নিষিদ্ধকরণ, সেখানে সম্পত্তি কেনা, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেবা প্রদান নিষিদ্ধ করা এবং বসতিতে অবস্থিত কোনো ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই উদ্যোগের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। এগুলো দীর্ঘস্থায়ী শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বড় বাধা। তাই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এসব কর্মকাণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করাই নরওয়ের মূল লক্ষ্য। আইনটির বিষয়ে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণের মতামত গ্রহণ করা হবে। এই শুনানি থেকে প্রাপ্ত মতামত পর্যালোচনার পর প্রস্তাবিত আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক রয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বারবার এসব বসতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে আসছে। নরওয়ের এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলে অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেনের বেডফোর্ড এলাকায় 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত 89 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4:45টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে। আহতদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক, 22 জনের অবস্থা গুরুতর। ট্রেন চালকের নিহতের ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্ঘটনার কারণে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ডমিনিকান রিপাবলিকের একটি হোটেলে অগ্নিকাণ্ডে একজন নারী নিহত হয়েছে। শুক্রবার দেশটির বায়াহাইবের ভিভা উইন্ডাম ডমিনিক বিচ হোটেলে এই ঘটনা ঘটে। হোটেলের এলাকা থেকে এরই মধ্যে 1700 পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানায়, অগ্নিকাণ্ডে নিহত 46 বছর বয়সী নারী ইটালিয়ান নাগরিক। এছাড়া আরও 3 জন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেলটি উইন্ডাম হোটেল ও রিসোর্ট চেইনের মালিকানাধীন। তবে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক বুলেটিনে আবারও স্বাগত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সরকারি বিমান এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহারের জন্য কাতার সরকারের উপহার দেয়া বোয়িং 747-8 মডেলের বিমানটি উন্মোচন করেছেন। শুক্রবার ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে $400 মিলিয়ন মূল্যের এই বিলাসবহুল বিমানটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিমানটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের আরেকটি বিমান কখনো হবে না, এটি সত্যি অনন্য। বিমানটি আগামী 4 জুলাই আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন প্রদর্শনীর নেতৃত্ব দিবে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, নতুন লাল, সাদা, নীল রঙের নকশা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন শেষে বিমানটি এখন চূড়ান্ত পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত। অর্থনীতির একটি বড় অংশকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় কিউবা। এজন্য আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার সমাজতান্ত্রিক সরকারের সম্মতিতে এই সিদ্ধান্ত নেন আইন প্রণেতারা। ওয়াশিংটনের চাপেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিগেল ডিয়াজ ক্যানেল। নতুন এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে নতুন মোড় নিয়ে আসতে পারে বলে আশা করছে সরকার। প্রায় 67 বছর সমাজতন্ত্রের পর পুঁজিবাদের রাস্তা ধরে এগোতে যাচ্ছে ফিদেল কাস্ট্রোর কিউবা। দেশটির অর্থনীতির বেশিরভাগ অংশ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে আইন প্রণেতারা। এতে করে একদিকে যেমন অনেক ব্যবসা সরকারি মালিকানা থেকে বের হয়ে আসবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। অর্থনীতির এমন সংস্কারের বড় একটি প্রভাব দেখা যাবে দেশটির ভূমি ব্যবসায়। এছাড়াও রাষ্ট্রায়ত্ত অনেক ব্যবসা চলে যাবে ব্যক্তি মালিকানায়, যেখানে আসবে শেয়ার ব্যবস্থা। এমনকি রাষ্ট্রের অধীনে থাকা ব্যাংক খাতেও ব্যবসায়ীদের প্রবেশের অনুমতি মিলবে। এরই মধ্যে পর্যটন, চিকিৎসা ও বিমান সহ বিভিন্ন সেবা খাতের কর্মকর্তারা বিনিয়োগের জন্য প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা মধ্যপ্রাচ্য, ইউরোপ, নর্থ আমেরিকা ও আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো দেশটি বিদেশি বিনিয়োগের জন্য প্রচার চালাচ্ছে। গত জানুয়ারি কিউবার বন্ধু রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পর থেকে হাভানার ওপর তেল নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। তাই 3 মাস ধরে দেশটিতে কোনো জ্বালানি আমদানি হয়নি বলে জানান মিগেল ডিয়াজ। গত মার্চে জ্বালানির অভাবে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় 1 কোটি মানুষ, গতি হারায় স্বাভাবিক জনজীবন। এরপর থেকেই দেশটিতে দুর্ভোগ চলছে। নতুন এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ কিউবানরা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
প্রাচীন চায়না কবি কু ইউয়ানের স্মরণে তাইপেতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ড্রাগন নৌকা বাইচ প্রতিযোগিতা। দলগত শক্তির প্রদর্শনীতে উচ্ছ্বাসে মেতেছেন প্রতিযোগীরা। শত শত দর্শকের উপস্থিতি প্রেরণা দিচ্ছে তাদের। 2000 বছরের পুরনো এই উৎসব এখন আনন্দ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। ঢাকের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে আর বৈঠার ছন্দে নদীর বুকে ছুটে চলছে ড্রাগন নৌকা। প্রাচীন চায়নার দেশপ্রেমিক কবি কু ইউয়ানের স্মরণে প্রতি বছর এই উৎসব হয়। চায়নার চন্দ্রপঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে তাইওয়ানের মানুষ এই আয়োজন করে। চায়নার মূল ভূখণ্ডেও হয় এই উৎসব। এ সময় ঐতিহ্যবাহী ড্রাগন নৌকা নিয়ে উৎসবে মেতে ওঠে তাইপেবাসী। নিজ দলকে জেতাতে দীর্ঘ সরু নৌকায় একসঙ্গে বৈঠা চালিয়ে প্রাণপণে এগিয়ে যান প্রতিযোগীরা। ড্রাগন বোট রেস অন্য অনেক খেলার মতো ব্যক্তিগত নয়। এখানে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হয়, সবাইকে শক্তিশালী হতে হয়, সমন্বয় হতে হয় নিখুঁত। তাই আমরা একে অপরকে উৎসাহ দিই, আর সেখানেই এই খেলাটার আনন্দ। তীর জুড়ে দাঁড়িয়ে থাকা দর্শকরা মেতে ওঠেন উৎসবের আমেজে। 500 মিটারের দীর্ঘ পথ পাড়ি দিতে প্রতিটি দলের প্রাণপণ চেষ্টা মুগ্ধ করে উপস্থিত সকলকে। আজ প্রথমবার বন্ধুর ড্রাগন বোট রেস দেখতে এসেছি। আগে বুঝিনি 500 মিটার কতটা দীর্ঘ হতে পারে। সবাই সর্বশক্তি দিয়ে বৈঠা চালাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ স্লোগান দিচ্ছে। পুরো পরিবেশটাই দারুণ রোমাঞ্চকর। দিনে দিনে এই প্রাচীন উৎসবে নানা পরিবর্তন এসেছে। তবে 2000 বছরেরও বেশি আগের পৌরাণিক কাহিনী ঘিরে প্রতি বছর নিয়ম করেই পালিত হয় এই নৌকা বাইচ। ইতিহাস সেই গল্প ছাপিয়ে ড্রাগন নৌকা বাইচ হয়ে উঠেছে আনন্দ, ঐতিহ্য আর দলগত শক্তির এক অনন্য উদযাপন। সঙ্গীতা ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভয়াবহ ডেঙ্গির প্রকোপে নাজেহাল শ্রীলঙ্কা। চলতি বছরে দেশটিতে ডেঙ্গির আক্রমণে অসুস্থ হয়েছে প্রায় অর্ধশত মানুষ, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 28 জন। দেশটির সরকারের মতে এই বিপর্যয়ের একটি কারণ অপরিকল্পিত স্থাপনা ও তার রক্ষণাবেক্ষণের অভাব। এছাড়াও গত বছরের নভেম্বরে সাইক্লোন ডিটওয়ার আঘাতকেও ডেঙ্গির আরেকটি কারণ হিসেবে দেখছে শ্রীলঙ্কান সরকার। শ্রীলঙ্কার মতে বর্ষাপ্রবণ দেশে ডেঙ্গি একটি সাধারণ রোগ, তবে এবছর রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশের ঘরবাড়ি, স্কুল ও নির্মাণাধীন ভবন সহ সব জায়গায় পরিষ্কার ও মশক নিধনে উদ্যোগ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে 2019 সালে দেশটিতে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছিল। এবছরও এমন কিছুর আশঙ্কা করছে দেশটি। এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।